সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব মজার একটা জিনিস শিখব, রাউন্ডিং। নামটা শুনে কঠিন মনে হলেও এটা আসলে গণিতের একটা খুবই সহজ আর কাজের কৌশল। আর বিশ্বাস করুন, এটা আমাদের প্রায় প্রতিদিনই কাজে লাগে। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়েই শুরু করি, কেমন? ধরুন কোনো একটা হিসাব করে উত্তর এলো ১,২৩,৪৫৬। কিন্তু প্রায়ই দেখবেন এটাকে বলা হয় প্রায় ১,২৩,৫০০। আচ্ছা, কেন বলুন তো এমনটা করা হয়? কখনো কি ভেবে দেখেছেন? এর পেছনের কারণটা কিন্তু খুবই সোজা। বড় আর হিজিবিজি সংখ্যাকে সহজ করে বলা আর বোঝানোর জন্য। আর ঠিক এই কাজটা করার যে কৌশল, সেটাই হলো রাউন্ডিং। এক কথায় সংখ্যাকে আরও কাজের করে তোলা আর কি। বেশ, তাহলে চলুন এই ব্যাপারটাতে আরেকটু গভীরে ঢোকা যাক। আমরা প্রথমে বোঝার চেষ্টা করব সংখ্যাকে সহজ করার দরকারটা ঠিক কোথায়। আর এই যে আমরা বলি আনুমানিক বা এস্টিমেশন, এর আসল ক্ষমতাটা কি? তো রাউন্ডিং জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, রাউন্ডিং হলো একটা সংখ্যাকে বদলে তার কাছাকাছি একটা সহজ সংখ্যায় নিয়ে আসা। মানে মূলমানটা প্রায় একই থাকে, কিন্তু দেখতে আর ব্যবহার করতে অনেক সুবিধা হয়। আচ্ছা, আমরা কখন এটা ব্যবহার করি? ধরুন খুব তাড়াতাড়ি একটা আন্দাজ করতে হবে, কিংবা অনেক বড় একটা সংখ্যাকে সহজ করে বলতে হবে। আবার অনেক সময় একদম সঠিক মানের দরকারই হয় না, কাছাকাছি একটা মান হলেই চলে। ঠিক এই সব ক্ষেত্রে রাউন্ডিং আমাদের বাঁচিয়ে দেয়। এবার আসা যাক রাউন্ডিংয়ের সবথেকে জরুরি বিষয়টাতে। এটাকে আমরা বলতে পারি এর গোল্ডেন রুল। বাইরে থেকে দেখতে রাউন্ডিং একটু জটিল মনে হলেও পুরো ব্যাপারটা কিন্তু চলে মাত্র একটা সহজ নিয়মের ওপর। দেখুন, পুরো কাজটাকে আমরা মাত্র ৩টা ধাপে ভাগ করে ফেলতে পারি। ১ নম্বর, আপনি কোন ঘর পর্যন্ত রাউন্ড করতে চান সেই জায়গাটা বা প্লেস ভ্যালুটা খুঁজে বের করুন। ২ নম্বর, ঠিক তার ডান দিকের সংখ্যাটার দিকে তাকান। আর ৩ নম্বর, সেই বিখ্যাত ৫ বা তার বেশি নিয়মটা কাজে লাগান। নিয়মটা একদম জলের মতো সোজা। আপনি যে ঘরটা নিয়ে কাজ করছেন তার ডান দিকের সংখ্যাটা যদি ০, ১, ২, ৩ বা ৪ হয়, তাহলে আপনার ঘরের সংখ্যাটা একই থেকে যাবে। একে বলে রাউন্ড ডাউন। আর যদি ডান দিকের সংখ্যাটা ৫, ৬, ৭, ৮ বা ৯ হয়, তাহলে আপনার ঘরের সংখ্যাটার সাথে ১ যোগ হবে। একে বলে রাউন্ড আপ। ব্যাস, এটুকুই। এটা মনে রাখার জন্য একটা মজার ছড়াও আছে কিন্তু। ৫ বা তার বেশি হলে দাও তাকে বাড়িয়ে, ৪ বা তার কম হলে রাখো তাকে দাঁড়িয়ে। এই ছোট্ট কথাটা মাথায় রাখলে রাউন্ডিং আর কখনোই ভুল হবে না। চলুন এবার কথা কম কাজ বেশি, কয়েকটা পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার দিয়ে নিয়মটা হাতে কলমে করে দেখি, তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, একটা সহজ প্রশ্ন করা যাক। ৬৭কে যদি আমরা নিকটতম ১০-এর ঘরের রাউন্ড করি, তাহলে কি হবে? একটু ভাবুন তো, নিয়মটা কি ছিল? দেখুন, আমরা রাউন্ড করছি ১০-এর ঘরে, মানে ৬-এর ঘরে। তাহলে আমাদের তাকাতে হবে তার ডান দিকের সংখ্যাটার দিকে, যেটা হলো ৭। এখন ৭ তো ৫-এর থেকে বড়, তাই না? তার মানে আমাদের রাউন্ড আপ করতে হবে, অর্থাৎ দশকের ঘরের সংখ্যা মানে ৬-এর সাথে ১ যোগ করতে হবে। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? ৭০। ৬-এর সাথে ১ যোগ করে হলো ৭, আর ডান দিকের ঘরটা হয়ে গেল ০। দেখলেন তো কত সহজ? আচ্ছা, এবার আর একটু বড় সংখ্যা নিই। ধরা যাক ৮৩৪। এটাকে যদি নিকটতম শতকের ঘরে রাউন্ড করতে হয়, তাহলে কি হবে? এবার কিন্তু আমাদের মনোযোগ থাকবে শতকের ঘরের ওপর। এর উত্তর হবে ৮০০। কেন? কারণ শতকের ঘর মানে ৮-এর ডান দিকে আছে ৩, আর ৩ তো ৫-এর থেকে ছোট, তাই এখানে হবে রাউন্ড ডাউন, মানে শতকের ঘরের ৮ একই থাকবে আর বাকি ঘরগুলো ০ হয়ে যাবে। এই টেবিলে আরও কয়েকটা দারুণ উদাহরণ আছে। দেখুন, ৫৪৩কে ১০-এর ঘরে রাউন্ড করলে হচ্ছে ৫৪০, কারণ ডান দিকে আছে ৩। কিন্তু শতকের ঘরে রাউন্ড করলে হচ্ছে ৫০০, কারণ ডান দিকে আছে ৪, দুটোই ৫-এর কম। আবার দেখুন, ২৩৮৭ ১০-এর ঘরে রাউন্ড করলে হচ্ছে ২৩৯০, কারণ ডান দিকে আছে ৭। আর শতকের ঘরে করলে ২৪০০, কারণ ডান দিকে আছে ৮। আর সবথেকে মজার উদাহরণটা হলো
499। এটাকে 10-এর ঘরে রাউন্ড করলেও 500 হয়, আবার শতকের ঘরে রাউন্ড করলেও 500 হয়। দারুণ না ব্যাপারটা? তো পূর্ণ সংখ্যা নিয়ে তো অনেক কথা হলো। এবার দশমিক সংখ্যা বা ডেসিমেলের জগতে ঢোকা যাক। আর আপনাদের জন্য একটা ভালো খবর আছে। নিয়ম কিন্তু এখানেও একদম একই। ওই গোল্ডেন রুলটাই এখানেও কাজ করবে। শুধু একটা ছোট্ট পার্থক্য আছে। পূর্ণ সংখ্যার বেলায় আমরা ডান দিকের ঘরগুলোতে শূন্য বসাতাম, তাই না? দশমিকের ক্ষেত্রে ব্যাপারটা আরও সোজা। আমরা রাউন্ডিং করার পর ডান দিকের সংখ্যাগুলোকে স্রেফ ফেলে দিই, মানে আর লিখি না। চলুন একটা উদাহরণ দেখি, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। সংখ্যাটা হলো 6.782। এটাকে যদি আমরা নিকটতম দশমাংশের ঘরে রাউন্ড করতে চাই, মানে দশমিকের পর প্রথম ঘর পর্যন্ত, তাহলে কি হবে? উত্তরটা হবে 6.8, কারণ দশমাংশের ঘরে আছে 7 আর তার ঠিক ডান দিকে আছে 8। যেহেতু 8 5-এর চেয়ে বড়, তাই 7কে রাউন্ড আপ করে 8 বানিয়ে দিলাম, আর তার পরের সংখ্যাগুলো ওগুলোকে আমরা স্রেফ বাদ দিয়ে দিলাম। ব্যাস। আচ্ছা, এতক্ষণ তো আমরা নিয়মকানুন শিখলাম, কিন্তু আসল প্রশ্ন হলো, এই জিনিসটা শিখে আমাদের লাভটা কি? এটা কি শুধু পরীক্ষার খাতার জন্য? একদমই না। আমাদের প্রতিদিনের জীবনে এর অনেক বড় ভূমিকা আছে। একটু ভেবে দেখলেই বুঝবেন, আমরা প্রায় প্রতিদিনই রাউন্ডিং ব্যবহার করি, হয়তো নিজের অজান্তেই। দোকানে কেনাকাটা করতে গিয়ে বিলটা মোটামুটি কত হবে তার একটা আন্দাজ করি না, ওটাই তো রাউন্ডিং। বা যখন খবরে শুনি যে দেশের জনসংখ্যা প্রায় 18 কোটি, সেটাও তো একটা রাউন্ড করা সংখ্যা। একটা ঘরের মাপঝোঁক করা থেকে শুরু করে সময় বা দূরত্বের হিসাব, সব জায়গায় এই ছোট্ট কৌশলটা আমাদের জীবনকে যে কতটা সহজ করে দেয় তার ইয়ত্তা নেই। তবে একটা খুব জরুরি কথা কিন্তু মাথায় রাখতে হবে। যখনই আমরা কোনো সংখ্যাকে রাউন্ড করি, আসল সংখ্যাটার সাথে তার একটা ছোট পার্থক্য তৈরি হয়। এটাকে বলা হয় রাউন্ড অফ এরর। যেমন 96 টাকার বিলকে যদি আমরা 100 টাকা ধরি, তাহলে 4 টাকার একটা এরর বা ভুল থেকে যাচ্ছে। বেশিরভাগ সময় এই সামান্য পার্থক্যটা কিছু যায় আসে না। কিন্তু ভাবুন তো, কোনো বৈজ্ঞানিক গবেষণা বা বড় কোনো ইঞ্জিনিয়ারিংয়ের কাজে এই ছোট ভুলও কিন্তু বিশাল সমস্যা তৈরি করতে পারে। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কখন একটা আনুমানিক হিসাবই যথেষ্ট, আর কখন একদম নিখুঁত মানটা জানাটা সবচেয়ে বেশি জরুরি? এই প্রশ্নটার উত্তর যদি আমরা ভাবতে শিখি, তাহলেই বুঝতে পারব কখন রাউন্ডিং আমাদের সেরা বন্ধু আর কখন এটাকে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।